অনিয়ম ও দুর্নীতির আখড়া রংপুরের ভূমি অফিসগুলো খাজনার নামজারি ও খারিজ করতে পদে পদে হয়রানি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস। শেখ হাসিনা সরকারের কম্বাইন হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা। রংপুরে অধিকাংশই বিকল, ঋণের জালে সর্বশান্ত কৃষক, মিলছে না প্রতিকার। নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগ, কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে বন্ধ পাথর আমদানি, লোকসানে ব্যবসায়ীরা, সমাধানের আশ্বাস প্রশাসনের। এবং 250 শয্যার কার্যক্রম চলছে 25 শয্যার জনবল দিয়ে। ওষুধ সংকট ও অপরিচ্ছন্নতায় রোগীদের দুর্ভোগ, অব্যবস্থাপনায় জর্জরিত গাইবান্ধা জেনারেল হাসপাতাল। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রংপুরে ভূমি সেবা নিয়ে ভোগান্তিতে নাগরিকরা। তাদের অভিযোগ, জমির খাজনা নামজারি ও খারিজের জন্য পদে পদে হয়রানি হতে হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির জন্য পড়তে হচ্ছে বিড়ম্বনায়। তবে সংশ্লিষ্ট দফতরের দাবি, কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই নেওয়া হয় যথাযথ পদক্ষেপ। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। রংপুরের হাজিরহাট মেট্রো থানার উত্তম মজর 1.17 একর জমির খাজনা পরিশোধের জন্য অনলাইনে আবেদন করেন স্থানীয় আবু জাফর। কিন্তু বকেয়া 11,33,000 টাকা দেখালে সমস্যা সমাধানে উত্তম অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের শরণাপন্ন হলেও কোনো ফল পাননি। পরে সহকারী কমিশনার বরাবর খাজনা সংশোধনের আবেদন করলে তদন্তে বেরিয়ে আসে 11,33,000 টাকার স্থলে খাজনার পরিমাণ মাত্র 1,32,000 টাকা। 1,32,000 টাকা আমার বকেয়া আছে, কিন্তু উনি আমাকে ধরে দিছিল হইল 11,55,000 টাকার মতো আর কি। 11 লাখ টাকা আপনার 1 কোটিও আসতে পারে। আমি তো তাদের কাছে উৎকোচ চাই না, এই অভিযোগ অনেক আগেই সমাধান হয়ে গেছে। মানে এটা তো চাইলে আপনিও পারতেন এখান থেকে। না, আমি পারতাম না, এটা আমি ডকুমেন্টের বাইরে করতে পারি না। এবার নাগরিক সেবার খবর জানতে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসে সময় সংবাদ টিম। সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আব্দুল খালেক, রহিম ও হাশেম মিয়া সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, টাকা আর দালাল ছাড়া খাজনা নামজারি এমনকি খারিজ সহ কোনো সেবাই পাওয়া যায় না। এমন চিত্র শুধু জেলায় নয়, পুরো রংপুর বিভাগের অধিকাংশ ভূমি অফিসের। কয়েকটা কাগজ তুলতে গেছিলাম আমি, টাকা ছাড়া মনে করেন যে কোনো কাগজ তুলতে পারিনি। গরিব মানুষ, মুই কাম করি ভাত খাম, 7,000 টাকা দিয়েছি, করে নেই আর কয়েক সম্পূর্ণটা খাজনা দাও, সম্পূর্ণটা দিবে গেলে মনে করে 10,000 টাকা লাগে। আমার অল্প জমি আছে, অল্প জমি 1,000 টাকা হচ্ছে। অভিযোগের বিষয়ে হরিদেবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার দাবি, আগের তুলনায় দালালের দৌরাত্ম্য কমেছে। তবে কথার এক পর্যায়ে সংবাদ প্রচার না করার জন্য টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন ওই কর্মকর্তার সহকারী। আমি চেষ্টা করছি দালাল মুক্ত করবার জন্য, আমি চেষ্টা করছি। না ওইরকম তো কিছুটা থাকে যে বাইরে তো কিছু লোকজন কাজ করেই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জবাবদিহিতা না থাকায় দুর্নীতি কমানো সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট দপ্তরের দাবি, কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই নেওয়া হয় যথাযথ ব্যবস্থা। একটা জবাবদিহিতামূলক যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি যারা এই ধরনের অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির সাথে যুক্ত, তাদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এইরকম কোনো লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে আসে বা দৃশ্যমান কোনো অভিযোগ আসে, আমরা সঙ্গে সঙ্গে এগুলো আমরা ব্যবস্থা নিই, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করি। রংপুর বিভাগে ভূমি অফিসের সংখ্যা 494টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনা করতে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুজনের রংপুর মহানগর শাখার সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। সরাসরি যাব আলোচনায়। আমরা এই ভূমি অফিসে রিপোর্ট করতে গিয়ে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত গিয়ে দেখেছি, যারা সেবা প্রত্যাশী তাদের এক ধরনের অভিযোগ রয়েছে যে টাকা এবং দালাল ছাড়া এসব ভূমি অফিসে মূলত খাজনা, খারিজ এমনকি নামজারির কোনো কাজই তারা সরাসরি করতে পারে না। বিভিন্ন সময় সরকারি বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হলেও সেবা প্রত্যাশীদের অভিযোগ রয়েছে, আসলে সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হয় মূলত ভূমি অফিসে গিয়ে এসব বিষয়ে তারা কোনো ধরনের সেই ওয়ান স্টপ যে সেবার কথা বলে সেটি তারা পান না। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব, কেন দীর্ঘ সময় ভূমি অফিসের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়নি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সভাপতি সুজন, রংপুর মহানগর। একটু সরাসরি যেতে চাই, ভূমি অফিসের যে অভিযোগ এটি দীর্ঘ সময় আমরা শুনে আসছি, কেন আসলে প্রতিকার মিলছে না, সেবা প্রত্যাশীরা কেন প্রতিকার পাচ্ছেন না? আসলে ধন্যবাদ সময়কে। আসলে ভূমি হলো একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সেবার খাত। ভূমির মূল মালিক রাষ্ট্র,
জনগণ সেটা সেবা গ্রহীতা, তারা এখান থেকে সেবাটা নেয়, যার ফলে সেখান থেকে তারা কর দিচ্ছে এবং একটি জমি যখন হাত বদল হচ্ছে সেখানে সরকারি বিধি অনুযায়ী সেটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, তার আগে বায়নার ব্যাপার আছে, পরবর্তীতে যখন রেজিস্ট্রি থেকে শুরু করে একেবারে নামজারি পর্যন্ত যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে মনে হচ্ছে যে একটা গ্রুপ বসে আছে যে আমি এখানে আসলেই আমি টাকা পেয়ে যাব, এবং টাকার কাছে মনে হচ্ছে যে সেবা জিম্মি হয়ে গেছে। তো এই সেবা জিম্মি হওয়ার যে জায়গাটা, এই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রের যারা এখানে কাজ করেন, একটা মন্ত্রণালয় আছে, একটা অধিদপ্তর আছে, এবং যেটাকে ওয়ান স্টপ সার্ভিস যেটাকে বলা হচ্ছে যে আমি যত দ্রুত পারি এই সেবাটা দেব, জনসাধারণকে সেবাটা দেব এবং গ্রহীতাদেরকে আমি এই সেবাটা দেব, সেইটা নিতে গিয়ে যে হয়রানির মধ্যে এবং সময়ক্ষেপণ যেটি হচ্ছে এটা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা বিগত পতিত সরকারের সময় যদি মনে করি যে তখন 16টা বছর এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, সেখানে রাজনৈতিক ব্যাড পাওয়ার এক্সারসাইজ হয়েছে, প্রজাতন্ত্রের কর্মকর্তারা এক ধরনের রাজনৈতিক নেতায় পরিণত হয়ে গিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে যে ধারাবাহিকতাটা এবং পরবর্তীতে সেই সময়কার সরকার যেটা খুব জোর দিয়ে বলেছিল যে ডিজিটালাইজ করা হচ্ছে এই কারণেই যে যাতে করে কোনো ধরনের কালক্ষেপণ না হয় এবং দ্রুত সেবাটা নিশ্চিত করা যায় এবং দুর্নীতি যাতে রোধ করা যায় এবং জবাবদিহি নিশ্চিত করা যায়, সেজন্যই এই ডিজিটাল পদ্ধতি নিয়ে আসা হয়েছে। সেই ডিজিটাল পদ্ধতিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ডিজিটাল পদ্ধতিটা যারা চালাচ্ছে তারাই তো এখানে হলো নাটের গুরু হয়ে বসে আছে, তারাই তো জনগণকে বা সেবা গ্রহীতাকে এখানে হলো জিম্মি করে ফেলছে। এখানে একটি বিষয় আমরা বরাবরই শুনি যে জবাবদিহিতার যে জায়গাটা, ধরেন তৃণমূল পর্যায়ে ভূমি অফিসগুলো যারা চাকরি করে তাদের জবাবদিহিতা নিশ্চিত না হওয়ার কারণেই আসলে এই অন্যায় অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। আপনি কি মনে করেন? নিঃসন্দেহে জবাবদিহি তো অবশ্যই, কারণ সুজন মনে করে যে একটি রাষ্ট্রে সুশাসন প্রথম, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনগণের অধিকার এটাকে নিশ্চিত করতে হবে এবং সেবা গ্রহীতার সেবা নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সেবাটা দিতে হবে। যদি সেটার কোনো ব্যত্যয় ঘটে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা তাদেরকে অন্ততপক্ষে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই বিধিগুলো কিন্তু রয়ে গেছে, কিন্তু বিধি এবং আইন থাকলে তো হবে না, সেটাকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগের জায়গাটা, শাস্তির জায়গাটা, শাস্তি মানে কিন্তু ট্রান্সফার করে দেওয়াটা কিন্তু শাস্তি না। একজনের অভিযোগ আসলো আর আমি সঙ্গে সঙ্গে তাকে এক অফিস থেকে আরেক অফিসে ট্রান্সফার করে দিলাম, তা না। কারণ সরকারি চাকুরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে যে সমস্ত বিধি আছে, শাস্তির বিধি আছে, সেগুলো কিন্তু প্রয়োগ করা দরকার। এবং এও সত্য যে রেজিস্ট্রি অফিসে একটি দলিল পার করতে গিয়ে তারা বলে যে দলিল পার করে দেওয়া, আমি দলিল পার করে দেব, এটার মধ্যে জিম্মি করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকেও একটা অর্থ নিয়ে নেওয়া হচ্ছে। এবং এমনও দেখা গেছে যে সেখানে সমিতি আছে, সেই সমিতিকে আবার টাকা দিতে হয়, সমিতিকে টাকা না দিলে আবার সেখান থেকে তারা দলিলটা সময় মতো তারা পার করছে না। একটি বিষয় হলো যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি ঘরে বসে খাজনা, নামজারি, খারিজের টাকা জমা দিতে পারবেন, পাশের কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে করতে পারবেন, কিন্তু আমাদের যদি বৃহৎ অংশ গ্রামীণ জনগোষ্ঠী তারা কিন্তু অনেকাংশে এটা জানেই না যে এইভাবে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রচারণার বড় ঘাটতি রয়েছে কিনা, একটি আপনি নিয়ম করলেন কিন্তু সেটা মাঠ পর্যন্ত জানাতে হবে, এই জায়গাটা কিভাবে কাজ করা যেতে পারে? অবশ্যই, কারণ প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে, ইউনিয়ন কাউন্সিলে কিন্তু তথ্য সেবা কেন্দ্র আছে, সেখান থেকে প্রাইমারি তথ্যগুলো এটা দেওয়া হয়, দেওয়ার পরে এটা এসি ল্যান্ড অফিসে যায়, এসি ল্যান্ড অফিস থেকে আবার হলো ভূমি অফিসে আসে। কিন্তু তৃণমূলের মানুষ এখনো কিন্তু ডিজিটালাইজড হয়ে ওঠে নাই। স্মার্টফোনের ব্যবহার আসছে বটে, কিন্তু আমি ঘরে বসে ওই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে যে পদ্ধতিগুলো আছে সেই ছবিগুলো প্রত্যেকটা দলিলের প্রত্যেকটা পাতার ছবি তুলে সেটাকে পেস্ট করে দিয়ে তারপরে সেটা সেন্ড করা, এই জায়গাটায় তো আমাদের এখনো সেই পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। এবং সরকারের উচিত হবে যে সেবাগুলো আছে, বিশেষ করে ভূমির মতো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা খাত, সেই জায়গাটায় মানুষকে, সেবাগ্রহীতাকে যে প্রচারণার মধ্যে নিয়ে এসে আরো কত সহজে এটা করা যায়। আপনি বলছেন যে প্রচারণা বাড়াতে হবে। আমরা আলোচনা করছিলাম ভূমি সেবা কত দ্রুত সাধারণ সেবা প্রত্যাশীদের দেয়া যেতে পারে এবং কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সবকিছু মিলে আজকে আলোচনা আমার কাছে এই ছিল। অতিথি হিসেবে ছিলেন ফখরুল আনাম বেঞ্জো। রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। সরকারি ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন রংপুরের কৃষকের গলার কাঁটা। কেনার পর থেকেই অধিকাংশ মেশিন বিকল হয়ে পড়েছে। অন্যদিকে কোম্পানির ঋণের জালে সর্বশান্ত হচ্ছেন কৃষক। অনেকের বিরুদ্ধে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। কৃষকদের অভিযোগ, প্রতিকার পেতে কৃষি বিভাগের কাছে সাহায্য চাইলেও কোনো ফল মেলেনি। যদিও কৃষি বিভাগের দাবি, হারভেস্টার মেশিন বুঝিয়ে দেওয়ার পর তাদের আর কোনো দায়িত্ব নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের আরও একটি রিপোর্ট। রংপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের 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 4 নম্বর ওয়ার্ডের
ধান কাটা ও মারাই সহজ করার জন্য আওয়ামী লীগ সরকার কৃষি বিভাগের মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প হাতে নেয়। 50% ভর্তুকি ও 50% কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিক্রেতা কোম্পানির সঙ্গে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের চুক্তিতে কৃষকদের সরবরাহ করা হয় কম্বাইন্ড হারভেস্টার মেশিন। রংপুরে প্রকল্পের আওতায় কেনা হারভেস্টার মেশিন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। গঙ্গাচড় উপজেলার কৃষক কামরুজ্জামান 28 লাখ টাকায় এজি 600 ও 23,50,000 টাকা মূল্যের FM ওয়ার্ল্ড মডেলের 2টি হারভেস্টার মেশিন ক্রয় করেন। তবে কেনার কিছুদিনের মধ্যেই মেশিনগুলো বিকল হয়ে পড়ে। আর যথাসময়ে কিস্তি পরিশোধ করতে না পারায় একটি হারভেস্টার মেশিন ফেরত নিয়ে যায় সংশ্লিষ্ট কোম্পানি। আরেকটির টাকা পরিশোধ করেছেন জমি জমা বিক্রি করে। ওরা বলতেছে যে এই গাড়ি দিয়ে কম করে 30-40 লক্ষ টাকা কামাই করা যাবে। এই প্রলোভন দেখা কেউ গাড়ি নেয় না, তখন আমাকে এই গাড়িটা দিছে। পরে দেখা গেছে যে এই গাড়ি তো চলেই না। আমাদের এই 2টা ফ্যামিলি প্রথমে নিছি, এই 2টা ফ্যামিলি একদমই নিঃস্ব হয়ে গেছে। 2টা মামলা দিছে, আর একটা নোটিশ আসছে 3টা নাকি মামলা দিবে। যে আশায় নিছিল কিন্তু তো নিঃস্ব হয়ে গেছে। গ্রামবাসী সবাই দেখতেছে যে গাড়ির পিছনে যা কি রকম নিঃস্বটা হয়ে গেছে। একই অবস্থা কৃষক একরামুল হকের। 2 দফায় ভর্তুকি সহ 14 লাখ টাকায় কিনেন এজি 600 মডেলের হারভেস্টার মেশিন এবং ভর্তুকি সহ 20 লাখ টাকায় কিনেন এজি 700 মডেলের আরেকটি কম্বাইন্ড হারভেস্টার। এজি 600 মডেলের হারভেস্টারের টাকা পরিশোধ হলেও মেশিনটি এখন বিকল। আরেকটির কিস্তির 10 লাখ টাকা বকেয়া থাকায় সংশ্লিষ্ট কোম্পানি তা ফেরত নিয়ে বিক্রি করেছেন অন্যত্র। এতে পরিশোধ করা 10 লাখ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক। গাড়িও চলতেছে না, শোধ করতে পারতেছি না। কোম্পানি আবার আর একটা কোম্পানি আমার মামলা দিছে। জমি বন্ধক রেখে গাড়ির টাকা জমা দেই, গাড়ি নিয়ে মাঠে যাই। আল্লাহর রহমত দ্বিতীয় দিনে শুরু হয়েছে, প্রতিদিনে খারাপ হয়। এ বিষয়ে কৃষি বিভাগে লিখিত অভিযোগ দিয়েও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। এ অবস্থায় প্রকল্পের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। এই প্রকল্পের মধ্যে দিয়ে আসলে আমাদের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন অগ্রগতি সাধিত হওয়ার কথা ছিল সেটা হয়নি, বরং নতুন করে কৃষকরা একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। কৃষককে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর। আর কৃষি বিভাগের দায়সারা জবাব, হারভেস্টার মেশিন বুঝে দেওয়ার পর তাদের কোনো দায় নেই। যন্ত্রপাতি যদি সচল অচল হয় সেটা তো কৃষক এবং যে কোম্পানি রয়েছে সে তো সার্ভিসিং দিয়ে থাকবে। তাদের তো একটা মেয়াদ আছে সার্ভিসিং, সেই মেয়াদ অনুসারে তারা সার্ভিসিং পেয়ে থাকবে। এদিকে হারভেস্টার মেশিন সহ কৃষকদের ভর্তুকির 3020 কোটি টাকা প্রকল্পে 9/6 প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দেশজুড়ে একাধিক অভিযানে মিলেছে কৃষকদের থেকে 3 গুণ বেশি অর্থ আদায়, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ সহ ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের নানা জালিয়াতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। টানা 11 মাস ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশনে। ব্যবসায়ীরা বলছেন প্রতি ট্রাকে 12 মেট্রিক টন পাথর আমদানি করলেও শুল্ক দিতে হচ্ছে 25 মেট্রিক টনের। লোকসানের কারণে ব্যবসা বন্ধ রেখেছেন তারা। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ফাঁকা পড়ে আছে পাথর রাখার মাঠ, বন্ধ রয়েছে পাথর ভাঙার মেশিন, অথচ একসময় কর্মচাঞ্চল্য ছিল শুল্ক স্টেশনে। নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগে প্রায় 11 মাস ধরে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। এ অবস্থায় প্রতি ট্রাকে 12 মেট্রিক টনের বেশি পাথর আনা সম্ভব না হলেও কাস্টমস প্রতি ট্রাকে শুল্ক নির্ধারণ করে 25 মেট্রিক টনের। ভারতে 12 টন ছাড়া মাল দেব না, আমাদের যোগাযোগও খারাপ, রাস্তা ভালো নয়, আমাদের 12 টন হলে আমরা ব্যবসাটা করতে পারবো। এদিকে শুল্ক স্টেশনে কাজ না থাকায় বিপাকে পড়েছেন সেখানকার শ্রমিকরা। পাথরের ব্যবসাটা অনেকদিন ধরে বন্ধ থাকাতে আমাদের এখানকার মানুষের ভোগান্তি অনেক বেড়ে গেছে। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা চেষ্টা করছি যে সরকারিভাবে এটিকে পুনরায় চালু করার ক্ষেত্রে যেভাবে যে প্রসিডিউর মেনটেন করা সেদিকে যাওয়া। 2018 সাল থেকে রৌমারী শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের সানশাইন আলু। এতে স্থানীয় চাষিদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় এই আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। আশানুরূপ দাম পাওয়ায় খুশি দিনাজপুরের বীরগঞ্জের চাষিরা। এখানকার সানশাইন জাতের আলু বিদেশে রফতানির সুযোগ হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায় আলু পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। লাভজনক হওয়ায় অনেকেই এখন ঝুঁকছেন ফসলটি আবাদে। এই মাঠে কাজ করে আমার খুব ভালো হয়েছে। আমার গরিব মানুষ কাজ করে খাই। এগুলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। স্থানীয়ভাবে যে আলু বিদেশে যাচ্ছে এটা আমরা অনেক গর্ববোধ মনে করি। কোয়ালিটি মেনটেন করি, আমাদের মালের গেট আপ অনেক নাইস। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে রফতানিযোগ্য আলুর আবাদ সম্প্রসারণ করা হচ্ছে। প্রথমবারের মতো কাঁচা আলু যেটা 28 মেট্রিক টন আমরা পাঠাচ্ছি। যদি এর বাজার মূল্য ভালো হয়, সব কিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরও বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। প্রথম চালানে দিনাজপুর থেকে 100 মেট্রিক টন সানশাইন আলু মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। পঞ্চগড়ের স্বাস্থ্য খাত সংস্কারে 9 দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন জেলার একদল তরুণ। সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি শুরু করেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা। এ সময় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট সমাধান সহ 9 দফা দাবি করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও সিভিল সার্জন। এ সময় তারা সমস্যার সমাধানের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন আন্দোলনকারীরা। শিগগিরই জেলার স্বাস্থ্য খাতে সংকট সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ফুলবাগানগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে, যা দৃষ্টিনন্দন হয়ে উঠছে। সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থানেরও। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। চলতি মাসে রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপনে ফুলের ব্যাপক চাহিদা থাকে। এজন্য ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ফুলবাগানগুলো বাড়তি পরিচর্যা নিচ্ছেন মালিক ও শ্রমিকরা। সদরের নারগুন ও বেগুনবাড়িতে গড়ে ওঠা বাগানের গাছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ ফুটেছে। হাজার হাজার কলিতে ছেয়ে গেছে ফুলবাগান। পাশাপাশি সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, কসমস সহ নানা জাতের ফুল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দর্শনার্থীদের মুগ্ধ করতে বাগানগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে। দিবসগুলোতে ফুলের বাড়তি চাহিদা থাকায় বাগান পরিচর্যায় সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। ফুল কিনতে দূর দূরান্ত থেকে এখন থেকেই বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যবসায়ীরা। 14 ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুলের এরা উৎপাদন করতেছে, অনেক পরিচর্যা নিচ্ছে সুন্দরভাবে, সার বীজ দিয়ে ভালো করে রাখতেছে। পাইকাররা শহর থেকে আসতেছে, ফুল এখনো ফুলফিল হয়নি, তা ভালো দামে অবশ্য পাবো। আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি একটা বাজার আছে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি পর্যন্ত এটার জন্য আমরা সামনে প্রক্রিয়াধীনভাবে কাজ করতেছি বাগানে। স্বাচ্ছন্দ্যে ফুলের ব্যবসা পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের সহযোগিতা আইন রক্ষা করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু আমাদের আইনগত এখতিয়ার আছে, এখতিয়ারের মধ্যে থেকে আমরা কাজ করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা জেলার ছোট বড় 8টি ফুলবাগানে গড়ে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করছেন। ফুল বিক্রি করে একটি দিবসেই প্রায় 15 লাখ টাকা আয় করার আশা বাগান মালিকদের। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 30 জানুয়ারি গাইবান্ধা শহরের নিউ ব্রিজ রোড এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এই সময় দুটি প্রতিষ্ঠান থেকে 302 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠান মালিকদের মোট 20,000 টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অনিয়ম ও দুর্নীতির আখড়া রংপুরের ভূমি অফিসগুলো, খাজনা নামজারি ও খারিজ করতে পদে পদে হয়রানি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। শেখ হাসিনা সরকারের কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা। রংপুরে অধিকাংশই বিকল, ঋণের জালে সর্বশান্ত কৃষক, মিলছে না প্রতিকার। এবং নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগ, কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে বন্ধ পাথর আমদানি, লোকসানে ব্যবসায়ীরা, সমাধানের আশ্বাস প্রশাসনের।
এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।